সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই নির্দেশ দেন। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার ১/১১ কুশীলব সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে মোজাফফর হোসেনের অনেক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এস এম আরিফের রিপোর্ট। ১৯৮১ সালের ৩০ এপ্রিল চট্টগ্রাম সার্কিট হাউসে নৃশংসভাবে হত্যা করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। ঘটনার ৪৫ বছর পর গত ১৬ জুলাই রাজধানীতে গ্রেপ্তার হন মেজর জিয়া হত্যা মামলার অন্যতম আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। এবার মানবতাবিরোধী অপরাধের মামলার মুখোমুখি হচ্ছেন সাবেক এই সেনা কর্মকর্তা। বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। ১/১১ অন্যতম কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মিস কেসে তাকে গ্রেফতার করা হয়েছিল। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল যে গত ১৬ বছর এই মাসুদ উদ্দিন চৌধুরী এবং মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন তাদের মধ্যে বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মধ্যে মাসুদ উদ্দিন চৌধুরীর অনেক সংশ্লিষ্টতা ইতিমধ্যে আমাদের তদন্ত সংস্থা পেয়েছে এবং সেই সময়ের মধ্যে যখন সারা বাংলাদেশে যখন এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছিল, তখনও এই আসামি এবং মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যে একটা সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে। এদিকে আওয়ামী শাসন আমলে গুম, নির্যাতন ও হত্যাকাণ্ড পরিচালনায় ব্যবহৃত আয়নাঘর বিচারকদের পরিদর্শনে প্রসিকিউশন আবেদন করলে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল ১। ট্রাইব্যুনাল ১ সম্মতি জ্ঞাপন করেছেন যে ট্রাইব্যুনালের ৩ জন বিচারক তারা যে কোনো সময় আমাদেরকে দিন তারিখ দেবেন। এই যে আয়নাঘর নামীয় যে ক্রাইম সিন যেগুলো আছে সেগুলো তারা সরজমিনে পরিদর্শন করবেন। ২-১ দিনের মধ্যে শাপলা চত্বর হত্যাকাণ্ডের অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। এক্স্যাক্টলি তাই। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। সেনাবাহিনী সহ অন্যান্য সশস্ত্র বাহিনীকে স্থানীয় সরকার নির্বাচনে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় অন্তর্ভুক্ত করতে চায় বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বিকেলে নির্বাচন কমিশন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ১২তম কমিশন সভা শেষে এসব কথা বলেন তিনি। কমিশন সভায় এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মকর্তারা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে প্রস্তাবনা দেয় ইসি সচিব আরও বলেন, ঋণ খেলাপিদের জামিনদাতা, বিল খেলাপি, লাভজনক পদ এবং দ্বৈত নাগরিক সহ প্রার্থীরা নির্বাচনী হলফনামায় অসত্য তথ্য দিলে অযোগ্য বিবেচনায় আইন সংশোধনের চূড়ান্ত প্রস্তাব অনুমোদন করে ইসি। স্থানীয় সরকার নির্বাচনের ৫টি প্রতিষ্ঠানের মধ্যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের যে আইনগুলো নিয়ে আলোচনার বিষয়েও জানান ইসি সচিব। যে নির্বাচনে করতে পারবেন কি পারবেন না, তো এই বিষয়টাও আমরা মনে করি, কমিশন মনে করেন যে না, এদেরকে এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। ঋণ খেলাপি বলে যে বিষয়টা আছে, যে দুটো ক্ষেত্র এখানে হচ্ছে বন্ধকদাতা এবং গ্যারান্টার। তো যিনি ব্যক্তিগতভাবে বন্ধকদাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা তাদেরকেও ঋণ খেলাপি হিসেবে অযোগ্য করার একটা কথা প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। লাভজনক পদে থেকে নির্বাচন করা যাবে না। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, অপতথ্য সাইবার বুলিং প্রতিরোধে তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। এই সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাইবার বুলিং করা হচ্ছে। সরকারের দায়িত্ব রয়েছে জনগণকে সুরক্ষা দেয়া, সরকার সেই উদ্যোগ নিয়েছে। সরকার এক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ করবে। পলায়নকালে কাস্টমস ও ইমিগ্রেশন আইন ভঙ্গের দায়ে হাসিনার বিরুদ্ধে মামলা হবে বলে জানান ডাক্তার জাহিদুর রহমান। 16 অগাস্ট সম্ভবত এটা 180 দিন পূর্ণ হবে। আজই আমাদের একটা মিটিং আছে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে, আমরা যারা উপদেষ্টা এবং বিশেষ সহকারী আছি, মানে আমরা মাথা খারাপ করে হিসাব করার চেষ্টা করছি 180 দিনে কি করার কথা ছিল, কি হলো না হলো, সেটা নিয়ে আমরা কি বলবো না বলবো। তো এই এত কিছু কেন? কারণ আমরা জবাবদিহি করতে চাই। সেজন্য কোনো অন্যায় নাগরিকের উপরে চাপিয়ে দিয়ে যে আমাদের ক্ষতি হবে, এটা আমরা বুঝতে পারি। আপনি দেখবেন, আমি গ্যারান্টি দিচ্ছি,
যে আইনি প্যানেল, লয়ার্স প্যানেল তৈরি হচ্ছে, তারা জনগণকে বুঝিয়ে জানিয়ে কনভিন্স করতে পারবেন যে আমরা যে ব্যবস্থা নিয়েছি এটা ন্যায্য ছিল এবং এটা জনগণের স্বার্থে। আমি বলছি এটা শুধু ডিসইনফরমেশন বা বুলিং সরকারের বিরুদ্ধে না, কোনো ব্যক্তিও যদি আক্রান্ত হন, তিনি যদি সেটার প্রতিকার চান, সেই ব্যাপারেও সরকার কাজ করবে। অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আগামী ১ বছরের মধ্যে দেশের মামলা জট নিরসনে অপ্রত্যাশিত সাফল্য আসবে। সচিবালয়ে পঞ্চগড়, টাঙ্গাইল ও কক্সবাজার সহ দেশের ১০টি জেলায় মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, জনগণকে আইনি সহায়তা প্রদানের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতন মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হবে না। মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম মামলা জট নিরসনে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন জেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা। আগামী ১ বছরে আমাদের 4.5 মিলিয়ন যে মামলা আছে বলছি পেন্ডিং, সেটা আমরা 2 মিলিয়নে কমিয়ে আনতে পারবো এবং সেটা যদি পারি, আগামী 1 বছরে আমাদের বিচার বিভাগের জন্য একটি আশার আলো দেখাবে। একদিকে ন্যায় বিচার নিশ্চিত হবে, মানুষের হয়রানি কমবে এবং অর্থনৈতিকভাবে যারা মামলায় নিপতিত হচ্ছেন, অর্থনৈতিকভাবে তারা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন নামে একটি নতুন আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে। আদালতে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান। রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, যদি একটি পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন প্রণয়ন করা হয়, তবে আইনের সমতা ও ন্যায় বিচারের স্বার্থে নারীরা নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপব্যবহার করতে পারবে না। এছাড়া বিবাদীদের ওপর পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন নামে একটি নতুন আইন প্রণয়নের জন্য নির্দেশনা দেওয়ারও আবেদন করা হয়েছে রিটে। সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের জন্য 2টি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সাধারণ হজ প্যাকেজ 1-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা এবং সাশ্রয়ী হজ প্যাকেজ 2-এর খরচ ৫,০৫,৬৮৪ টাকা। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫,১৩,৬৮৪ টাকা। এতে হজযাত্রীদের বিমান ভাড়া প্রায় ৩৭,০০০ টাকা কমিয়ে ১,৩০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেলা 11:15টায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এই হজ প্যাকেজ ঘোষণা করেন। বুধবার হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করবে বলে জানা গেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন, সরকারের নির্বাচনী ইশতেহারে সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসী বান্ধব হজ ব্যবস্থাপনা প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। 2026 সালের হজে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কিছুটা কমানো সম্ভব হয়েছিল। এই বছর মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরের চেয়ে 24,830 টাকা কমানো হয়েছে। মানে এখন ভাড়া নির্ধারিত হয়েছে 1,30,000 টাকা। ষড়যন্ত্রে হতাশ না হয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পল্টনে যুবদলের সাবেক সহসভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এই আহ্বান জানান। রিজভী বলেন, আন্তর্জাতিক আর দেশীয় আশ্রয়ে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেন। সে ৪৫ বছর কিভাবে টিকে থাকলো, সেটি এখন বড় প্রশ্ন। সরকারের যে গোটা জাতির উন্নয়নের জন্য যে কর্মসূচি, পাশাপাশি গণতন্ত্রকে চিরস্থায়ী করার এবং গণতন্ত্রকে সামাজিক এবং রাষ্ট্রের মধ্যে এটা চূড়ান্ত বিকাশ রূপ করার জন্য তার নেতৃত্বে যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার আমরা যদি সফলতা আমরা যদি দেখতে চাই, তাহলে আমাদের সবাইকে একযোগে এক মনে কাজ করতে হবে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ৩৬ জনের প্রাণহানির 1 বছর আজ। বিভীষিকাময় সেই দিনের স্মৃতি এখনও ভুলতে পারেননি বেঁচে যাওয়া শিক্ষার্থী ও তাদের পরিবার। 1 বছর পরও সন্তান হারানো পরিবারগুলোর শোক কাটেনি। তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায় তাদের মধ্যে রয়েছে ক্ষোভ ও হতাশা।
প্রতিনিধি মাহমুদা আক্তার ভূষণকে সাথে নিয়ে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 2025 সালের 21 জুলাই দুপুর ক্লাস চলছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে। হঠাৎই বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI মডেলের একটি যুদ্ধবিমান ভবনটিতে বিধ্বস্ত হয়। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে আগুন, ধোঁয়া আর আর্তচিৎকার। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সহ 36 জন প্রাণ হারান। আহত হন শতাধিক মানুষ। নিহতদের মধ্যে ছিলেন যুদ্ধবিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও। সেই দিনের আগুন নিভে গেলেও বেঁচে থাকা মানুষগুলোর ভেতরের আগুন আজও নেভেনি। সন্তান হারানো বাবা মায়ের কাছে সময় যেন থমকে আছে সেই 21 জুলাইতেই। অনেক আহত শিক্ষার্থী এখনো মানসিক ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। 1 বছর পেরিয়ে গেলেও প্রকাশ হয়নি তদন্ত প্রতিবেদন। বাচ্চাদের আর্তনাদ, সেই আগুন লেগে যাওয়া, প্লেন পড়া, ঠিক মনে হচ্ছে যে এগুলো আমার সব চোখের সামনে ভাসতেছে। আমি ডিউটি দিতেছি, আমি প্যারেড করতেছি, কিন্তু মনে হচ্ছে আমি আমার নিজের মধ্যে নাই। যারা নিজের চোখে দেখছে এই আগুন ধোঁয়া, তারা তো অলরেডি অনেক ট্রমাটাইজ। ঘুমে দেখি যে আমি কোথাও বন্দি, চারদিকে আগুন লাগা, এরকম। হয়তো আমরা কাজ করছি, আমরা মানুষ, আমাদেরকে চাকরি করতে হবে, কাজ করছি, চলছি, কিন্তু এটা আমাদের সবাইকে আসলে অনেক তাড়া করে বেড়ায়। 1 বছর পরও মাইলস্টোন ট্র্যাজেডি শুধু একটি দুর্ঘটনার নাম নয়, এটি অসংখ্য অপূর্ণ স্বপ্ন, অশ্রু আর দীর্ঘশ্বাসের প্রতীক। এখনো মাইলস্টোনের উপর দিয়ে বিমান উড়ে গেলে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। আমাদের প্রতিটা শিক্ষক, অভিভাবক বা শিক্ষার্থী যারা ছিল, আমার মনে হয় সবার মনেই ওই যে সময়টা, যে স্মৃতিটা ছিল, 21শে জুলাই নামটা আসার সাথে সাথে ওই স্মৃতিটা ভেসে ওঠে। আমাদের যে নিষ্পাপ 28টা শিশু, 3 জন শিক্ষক, 3 জন অভিভাবক, 1 জন আয়া, ঠিক এই জায়গায় অকালে মৃত্যু বলে ঢলে পড়ে। স্বজনদের একটাই প্রত্যাশা, শুধু শোক পালন নয়, সত্য উদ্ঘাটন এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়েই যেন নিহতদের প্রতি প্রকৃত সম্মান জানানো হয়। আহতদেরকে যে চিকিৎসার খরচ এটা দেওয়া হচ্ছে এবং আহত যারা পড়াশোনা এখন করতেছে তাদেরকে পড়াশোনার ব্যাপারটা ফ্রি করে দেওয়া হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বছর পার হলেও মাইলস্টোন ট্র্যাজেডির সেই ভয়াবহ স্মৃতি এখনও তাড়া করে ফেরে শিক্ষক, শিক্ষার্থী সহ স্বজন হারানো পরিবারগুলোকে। সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে সেই ঘটনার স্মরণ সভার আয়োজন করেন চিকিৎসকেরা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদুর রহমান। তার সামনেই সেই ভয়াল ঘটনার বর্ণনা তুলে ধরেন আহত শিক্ষার্থী, শিক্ষক ও নিহতদের স্বজনরা। ঘটনাটিতে যাদের গাফিলতি ছিল তাদেরকে শাস্তি নিশ্চিতের আহ্বান ভুক্তভোগীদের। পরে ডাক্তার জুবাইদুর রহমান বলেন, ভয়াবহ সেই অভিজ্ঞতার পরেও প্রতিষ্ঠানটিতে কর্মরতরা যেভাবে এগিয়ে যাচ্ছেন সেই মনোবল সকলের প্রেরণার উৎস। এই ভয়াল অভিজ্ঞতা জীবনের যে কোনো সংকটে জাতির কাছে অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী বৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। এই কষ্টের পরে যে দৃঢ়তা সকলে দেখিয়েছেন, সেই জন্য তাদের জানাই ধন্যবাদ। উপরন্তু পরিবারের সদস্যদের অনুপ্রেরণা নিশ্চয়ই অবিস্মরণীয়। ইনশাআল্লাহ এই অভিজ্ঞতা আপনাদের সকলের প্রাণে, মনে যে দৃঢ়তার জন্ম দিয়েছে, পরবর্তীতে জীবনের যে কোনো সংকটময় মুহূর্তে সাহস দিবে। কমিশন বৃদ্ধির দাবিতে আগামী 30 জুলাই সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত সারা দেশে সকল সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। দুপুরে রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি আদায় না হলে 23 আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হবে। এই সময় বর্তমান কমিশন বাড়িয়ে ন্যূনতম 13 টাকা 96 পয়সা করার দাবি জানান সংগঠনের নেতারা। তবে এর পাশাপাশি সরকারের সাথে চলবে আলোচনা। 30 জুলাই তারিখে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত আমাদের স্টেশন বন্ধ রাখবো। লোকসান আমরা আর টানতে পারছি না। এখন এই লোকসানের বোঝাটা যদি সরকার সমাধানের ব্যবস্থা না করে, সেক্ষেত্রে আগামী 23-8 তারিখ থেকে আমাদের স্টেশনসমূহ, সারা দেশের স্টেশনসমূহ আমরা বন্ধ রাখবো। আমরা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা মেয়ে সহ 3 জনের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার বারোঘড়িয়া বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, হাসিনা বেগমের ভাতিজি আশা খাতুন ও তার মেয়ে মিম। পুলিশ জানায় বাড়িতে একটি লোহার মই বৃষ্টিতে ভিজে বিদ্যুতায়িত হয়। ওই মই দিয়ে ওপরে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গেলে হাসিনা বেগম বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে 3 জনের মরদেহ উদ্ধার করে। বগুড়ার কাহালু উপজেলার গুচ্ছ গ্রামের পুকুরে পানিতে ডুবে 3 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায় সকাল 10টার দিকে 3 শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হয়। পরে দুপুর 1টার দিকে স্থানীয় বাসিন্দা সালমা খাতুন খাসের পুকুরে জাকিরুলের মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ফাইম ও সুরাইয়াকে খুঁজে না পেয়ে তাদের নানি আবেদা বেগমের অনুরোধে স্থানীয় বাসিন্দা মিন্টু প্রামাণিক পুকুরে নেমে খোঁজাখুঁজি করে ফাইমের মরদেহ উদ্ধার করেন। এরপরও সুরাইয়ার সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খাসের পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করে।